সারাটা দিন শুধু তোর কথাই ভেবেছি। জানি না বেলি, তুই আমাকে কি করেছিস এই কয়েকদিনে। আমার কি হয়েছে তোকে সারাক্ষণ নিজের সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করে। বেলি কোনো কথা বলতে পারল না। সায়ানের প্রশস্ত বুকের উষ্ণতা, ফুলের তীব্র সুবাস তাকে এক মায়াবী ঘোরের মধ্যে নিয়ে গেছে। সায়ান বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। বিলির ভেজা চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে, আনন্দের জল। কাঁদছিস কেন রে পাগলি? সায়ান বৃদ্ধ আঙ্গুল দিয়ে আলতো করে জলের ফোঁটাটা মুছে দিল। তোর এই চোখে আমি আর এক বিন্দু জল দেখতে চাই না। তুই শুধু আমার রাজত্বের একমাত্র রানী। সায়ান বেলিকে এক ঝটকায় পাজা কোলে করে নিজের কোলে তুলে নিল। বেলি অপ্রস্তুত হয়ে সায়ানের ঘাড় জড়িয়ে ধরল। সায়ান বেলিকে কোলে নিয়েই নিজের বেডরুমের দিকে হাঁটা ধরল। বেলিকে বিছানায় খুব সাবধানে শুইয়ে দিল। সায়ান এক হাতে লাল গোলাপের পাপড়িগুলো আলতো করে ছিঁড়ে বেলির সারা শরীর আর বিছানায় ছিটিয়ে দিতে লাগলো। সাদা চাদরের ওপর লাল গোলাপের পাপড়িগুলো যেন এক একটা অনুরাগের চিহ্ন। সায়ান এবার একগুচ্ছ বেলে ফুলের পাপড়ি নিল। সাদা আর লালের মিশ্রণে এক মায়াবী বৈপরীত্য তৈরি করলো। সায়ান আজ যেন অনুগত প্রেমিকের মতো বেলির কপালে, নাকে আর সর্বশেষে ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। এক দীর্ঘ পবিত্রময় চুম্বনে তারা আবার দুজনে হারিয়ে যেতে লাগলো আদিম চিরন্তর অনুভূতির গভীরে। রাত তখন গভীর। বেলির ক্ষুধা লেগেছে। খুব সাবধানে সায়ানের ভারী হাতটা সরিয়ে বিছানা থেকে নামলো। আলমারি থেকে সায়ানের একটা কুচকুচে কালো শার্ট টেনে বের করলো। 17 বছরের বেলির ছোট্ট শরীরের জন্য সায়ানের শার্টটা অনেক বড়। শার্টটা পরতে সেটা বেলির হাঁটু পর্যন্ত নেমে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে বেলি নিজেকে দেখছে। সায়ানের শার্টের হাতাগুলো তার কবজি ছাড়িয়ে অনেক নিচে ঝুলে আছে। সায়ানের শরীরের পুরুষালী পারফিউম শার্টটা থেকে বেলির নাকে আছড়ে পড়ছে, যা তাকে আবার লজ্জায় রাঙিয়ে দিল। পা টিপে টিপে রান্নাঘরের দিকে গেল। বেলির পায়ের উপর নপুরটা এই রাতের নিস্তব্ধতায় একটু বেশি জোরে রুনঝুন করে বেজে উঠল যেন। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলো কিছু ফল আর মিষ্টি রাখা আছে। একটা আপেল নিয়ে কামড় দিতেই পেছন থেকে কারো ভারী নিঃশ্বাসের শব্দ পেল। বেলি চমকে ঘুরে তাকাতেই দেখলো সায়ান রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সায়ান খালি গায়ে, পরনে শুধু ট্রাউজার। এলোমেলো চুল ঘুমন্ত চোখের চাহনিতে বেলির কাছে অপূর্ব লাগছে। সায়ান বেলির ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। তার টি শার্টে ঢাকা বেলির এই ছোট্ট রূপটা দেখে সায়ানের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। সায়ান ধীর পায়ে এগিয়ে এলো। বেলির পিঠ এখন ফ্রিজের সাথে ঠেকে গেছে। সায়ান তার দুই হাত দিয়ে বেলিকে মাঝখানে আটকে ফেলল। ক্ষুধা লেগেছে? আমাকে না ডেকে একা একা খেতে চলে এলি? আপনি ঘুমাচ্ছিলেন তাই। সায়ান এবার বেলির কোমরে হাত দিয়ে তাকে এক ঝটকায় রান্নাঘরের স্ল্যাবের ওপর বসিয়ে দিল। সায়ানের টি শার্টের নিচ থেকে বেলির ফর্সা পা দুইটা বেরিয়ে আছে। সায়ান বেলির দু পায়ের মাঝখানে দাঁড়িয়ে কোমরে দুহাত রাখলো। সায়ানের বিশাল শরীরের সামনে বেলিকে আরো ছোট আর অসহায় দেখাচ্ছে, বিশেষ করে সায়ানের ঢিলেঢালা শার্টে আরো বেশি। সায়ান বেলি চোখের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, আজ আমি রান্না করি, তুই শুধু দেখবি। বেলি অবাক হয়ে বড় বড় চোখে সায়ানের দিকে তাকালো। আপনি পারেন? সায়ান বাঁকা হাসে। কেন বিশ্বাস হচ্ছে না? সায়ান ফ্রিজ থেকে ডিম আর পাউরুটি বের করলো। বেলি রান্নাঘরের স্ল্যাবের ওপর পা ঝুলিয়ে বসে দুলছে। সায়ান চুলার সামনে দাঁড়িয়ে প্যানে মাখন দিল। বেলি মুগ্ধ হয়ে দেখছে সায়ানকে। সায়ান খুব দক্ষ হাতে স্যান্ডউইচগুলো প্লেটে সাজিয়ে বেলির সামনে ধরলো। ধোয়া ওঠা গরম খাবারের সুগন্ধ রান্নাঘরের ছোট্ট ঘরটায় ছড়িয়ে পড়েছে। বেলি স্ল্যাবের ওপর বসে পা দোলাচ্ছিল। সায়ান একটা স্যান্ডউইচ নিজের হাতে তুলে নিয়ে বেলির ঠোঁটের কাছে ধরল। নে খেয়ে দেখ। বেলি ছোট্ট করে কামড় দিল, চোখ বড় বড় করে বলল, আপনি তো সত্যিই অনেক ভালো রান্না পারেন, কিন্তু শিখলেন কোথায়? সায়ান একটু ম্লান হাসল। একা থাকতে থাকতে অনেক কিছু শিখতে হয়েছে রে বেলি। সায়ান এবার বেলির চিবুকটা উঁচিয়ে ধরে স্যান্ডউইচের বাকি অংশটা নিজেও এক কামড় দিল। একই খাবার ভাগ করে খাবার এই নিবিড় মুহূর্তটা বেলিকে এক অদ্ভুত আবেশ আচ্ছন্ন করে ফেলল। এখন ক্ষুধা মিটেছে নাকি আরো কিছু লাগবে? বেলি কোনো মতে মাথা নেড়ে বলল। মিটেছে। সায়ান এবার বেলির ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে দিল। বেলির সারা শরীরে এক ঝড়ো হাওয়া বয়ে গেল।
শায়ানের ঢিলাঢালা টি শার্টের ভেতর দিয়ে বেলি অনুভব করলো শায়ানের হাতের স্পর্শ। শায়ান বেলিকে স্ল্যাবের থেকে এক ঝটকায় পাজা কোলে করে তুলে নিল। আলতো করে বেলিকে বিছানায় শুইয়ে দিল। শায়ান নিজেও বেলের পাশে শুয়ে পড়ে। এই এক ঝটকায় বেলিকে নিজের বুকের একদম কাছাকাছি টেনে নিল। বেলির পিঠ এখন শায়ানের চওড়া বুকের সাথে মিশে আছে, যেন এক মুহূর্তের জন্য সে বেলিকে নিজের থেকে আলাদা করতে চায় না। বেলি শায়ানের হাতের ওপর নিজের ছোট হাতটা রাখলো। এরপর একসময় দুজন ঘুমিয়ে গেল। পরদিন শায়ান অফিসে পৌঁছালো দেরি করে। আজ মন বসাতে পারছিল না কাজে। বারবার চোখের সামনে ভাসছিল ছোট্ট বেলিকে। বিকেলেই অফিস থেকে বের হয়ে শায়ান সোজা চলে গেল শাড়ির শোরুমে। রাত তখন প্রায় 8টা। বেলি ড্রয়িং রুমে বসে আছে, একটা বই পড়ছিল। কলিং বেলের শব্দ হতেই দ্রুত গিয়ে দরজা খুলে দিল। শায়ান ভেতরে ঢুকলো, হাতে একটা বড় শপিং ব্যাগ। শায়ান কোনো কথা না বলে ব্যাগটা বেলির দিকে বাড়িয়ে দিল। বেলি ব্যাগটা খুলে দেখলো ভেতরে এক অপূর্ব গাঢ় নীল রঙের শাড়ি। শাড়ির ভাঁজে ভাঁজে রূপলি সুতোর কাজ করা। তুই নীল শাড়ি পরে রিক্সায় ঘুরে বেড়াতে চেয়েছিলি না? কাল বিকেলে আমরা বের হব, সারা শহর ঘুরিয়ে দেখাবো তোকে। বেলি খুশিতে আত্মহারা হয়ে গেল। বেলি শাড়িটা বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে প্রায় দৌড়ে চলে গেল। তার মনের ভেতরে এখন হাজারটা নীল প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। শায়ান ড্রয়িং রুমে অপেক্ষা করছে বেলির জন্য। পরনে তার সাদা পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে শায়ানের দীর্ঘদেহী অবয়ব আভিজাত্যে ভরে উঠেছে। বারবার ঘড়িটার দিকে তাকাচ্ছে। কিরে বেলি, এখনো হয়নি তোর? কতক্ষণ বসে থাকবো? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে শায়ান ধীর পায়ে বেলির ঘরের দরজার কাছে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা। শায়ান আলতো করে ধাক্কা দিতেই ভেতরে ঢুকে দেখলো এক অপূর্ব দৃশ্য। গাঢ় নীল রঙের শাড়িটায় শরীরে জড়িয়ে বেলি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো তার পিঠময় ছড়িয়ে আছে, ঠিক যেন শ্রাবণের মেঘ। দুই হাতে শাড়ির কাপড়টা ধরে কুচি ধরার আপ্রাণ চেষ্টা করছে। শাড়িটা বারবার তার আঙুলের ফাঁক দিয়ে পিছলে যাচ্ছে। শায়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখলো তার বেলি ফুলকে। নীল শাড়িতে বেলিকে আজ অসম্ভব সুন্দর লাগছে। কি হলো, কুচি করতে পারছিস না? বেলি চমকে পেছনে তাকালো। শায়ানকে সাদা পাঞ্জাবিতে এত সুন্দর লাগছে যে বেলি এক মুহূর্তের জন্য শাড়ির কথা ভুলেই গেল। ঠোঁট উল্টে অসহায়ভাবে বলল, আমি কিছুতেই কুচিগুলো এক জায়গায় রাখতে পারছি না, বারবার হাত থেকে ছুটে যাচ্ছে। আমার না ভীষণ কান্না পাচ্ছে। শায়ান একটু হাসলো, মোহনীয় গম্ভীর হাসি। ধীর পায়ে বেলির একদম কাছে এসে দাঁড়ালো। শায়ানের শরীরের সেই কড়া পারফিউমের ঘ্রাণে বেলি আড়ষ্ট হয়ে গেল। আমি করে দিচ্ছি। শায়ান গম্ভীর স্বরে বলল। বেলি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। আপনি আপনি শাড়ি পরাতে পারেন? শায়ান বেলির খুব কাছাকাছি এসে দাঁড়ালো। শায়ানের আঙুল শাড়ির ভাঁজগুলো ধরতে শুরু করলো। শায়ান খুব নিখুঁতভাবে একটা একটা করে কুচি সাজাতে লাগলো। শায়ান কুচিগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। কোমরের কাছে শাড়িটা গুজে দেওয়ার সময় তার হাতের ছোঁয়া বেলির পেটের কোমল ত্বকে লাগতেই বেলি চোখ বুজে ফেলল। বেলি শিউরে উঠে শায়ানের চড়া কাঠটা খামচে ধরে। নীল শাড়িতে মোড়ানো বেলি আর সাদা পাঞ্জাবিতে শায়ান। আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখে বেলি অনুভব করলো তার জীবনের শ্রেষ্ঠ বিকেলটা আজ শুরু হতে যাচ্ছে। শায়ান খুব নিপুণ হাতে বেলির কাঁধের ওপর আঁচলটা গুছিয়ে দিল। বেলির ফর্সা ঘাড়ের খুব কাছে শায়ানের তপ্ত আঙুলের ছোঁয়া লাগতেই বেলি শিউরে উঠে নিজের ঠোঁট কামড়ে ধরল। শায়ান আয়নার দিকে তাকিয়ে বেলি চোখের ওপর স্থির দৃষ্টি রাখল। জানিস বেলি, এই নীল রংটা তোকে একদম নীল পরীর মতো দেখাচ্ছে। দাঁড়া, একটা জিনিস মিসিং। এই বলে শায়ান আলমারি থেকে এক জোড়া ঝুমকো বের করে আনলো। এই ঝুমকো দুটো না পড়লে তোর সাজটা অসম্পূর্ণ থেকে যাবে। শায়ান নিজে হাতে বেলির কানের লতিতে ঝুমকো দুলটা পরিয়ে দিল। শায়ানের স্পর্শে বেলির সারা শরীরে এক ঝড়ো হাওয়া বয়ে গেল যেন। শায়ান এবার বেলির হাতটা নিজের হাতের মুঠোর ভেতর শক্ত করে ধরল। চল, এবার রিক্সা নিচে অপেক্ষা করছে। ফ্ল্যাটের নিচে নামতেই দেখা গেল একটা হুড খোলা রিক্সা। শায়ান আগেই রিক্সায় উঠে বেলির দিকে হাত বাড়িয়ে দিল। বেলি শাড়ির কুচি এক হাতে সামলে খুব সাবধানে শায়ানের হাত ধরে রিক্সায় গিয়ে বসল। রিক্সা চলতে শুরু করতেই বিকেলের ফুরফুরে বাতাস বেলির খোলা চুল উঠতে লাগলো। শায়ান এক হাতে বেলির কোমর জড়িয়ে ওকে নিজের দিকে আরো একটু টেনে নিল। ঠিক আছে তো? ভয় লাগছে না তো তোর? বেলি মৃদু হেসে শায়ানের কাঁধে নিজের মাথাটা রাখলো। না, খুব ভালো লাগছে।
আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। আমি নীল শাড়ি পরে রিক্সায় ঘুরবো। রমনা পার্কের গেটের সামনে রিক্সাটা থামতেই সায়ন থেমে বেলির দিকে হাত বাড়িয়ে দিল। নীল শাড়িতে মোড়ানো বেলি সায়নের হাত ধরে রিক্সা থেকে নামলো। সাদা পাঞ্জাবিতে রিজু এক পুরুষ আর তার পাশে মেঘবরণ চুলের এক নীলপরি। সায়ন বেলির হাতটা এক মুহূর্তের জন্য ছাড়ল না। প্রশস্ত হাতের মুঠোয় বেলির ছোট্ট হাতটা একদম মিশে আছে। হঠাৎ বেলির চোখ গেল দূরের এক বৃদ্ধর দিকে, যিনি রঙিন হাওয়াই মিঠাই বিক্রি করছেন। বেলির চোখ দুইটা চকচক করে উঠল। সায়ন বেলির চোখের ভাষা বুঝতে পেরে একটু হাসল। হাওয়াই মিঠাই খাবি? বেলি মাথা নেড়ে সায় দিতেই সায়ন ওকে নিয়ে এগিয়ে গেল। বৃদ্ধের কাছ থেকে বড় গোলাপি হাওয়াই মিঠাই কিনে সায়ন বেলির হাতে দিল। বেলি ছোট্ট বাচ্চার মতন এক কামড় দিয়ে সায়নের দিকে বাড়িয়ে ধরল। আপনিও খান। সায়ন প্রথমে একটু ইতস্তত করলেও বেলের আবদার ফেলতে পারল না। নিচু হয়ে বেলির হাত থেকে এক টুকরো মুখে নিল। বেলির হাসি মাখা মুখ দেখে সায়নের বুকের ভেতর এক অন্যরকম প্রশান্তি বয়ে গেল। বেলি এবার ছবি তুলে দিতে বলল। বড় একটা কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো। সায়নের ফোনের লেন্সে বেলিকে বন্দি করতে লাগলো। সায়ান ছবিগুলো তুলতে তুলতে মাঝে মধ্যে থমকে যাচ্ছে। লেন্সের ওপারে বেলিকে আজ এতই অপার্থিব লাগছে যে তার ইচ্ছা করছে ছবি তোলা বন্ধ করে অপলক তাকিয়ে থাকতে। এবার আমার সাথে একটু তুলুন না। বেলি আবদার করলো। সায়ান বেলির পাশে এসে দাঁড়ালো। সে এক হাতে বেলির কাঁধ জড়িয়ে ধরল। ফ্রন্ট ক্যামেরা অন করতেই স্ক্রিনে ভেসে উঠল এক অসাধারণ দৃশ্য। ক্লিক করে উঠল ক্যামেরা। রমনা পার্কের ঘোরাঘুরি শেষ করে আবার একটা রিকশায় ওঠে ওরা। শহরটা তখন আলোকসজ্জায় ঝলমল করছে। সায়ন ভাই, আজ আমার মনে হচ্ছে আমি কোনো রূপকথার রাজ্যে আছি। ঘোরাঘুরি শেষে সায়ান বেলিকে নিয়ে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে ঢুকল। সায়ান বেলির পছন্দের সব খাবার অর্ডার করলো। ডিনার শেষ করে ওরা যখন বাসায় ফিরল, রাত তখন 9:30। বাসায় নিলিবিলি পরিবেশে সায়ান বেলিকে পাজা কোলে করে তুলে নিল। আজকে রাতটা কিন্তু এখনো শেষ হয়নি বেলিফুল। তোর শাড়ি আমি পরিয়েছি, আমিই খুলবো। সায়ান বেলিকে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল। বেলি সায়ানের সাদা পাঞ্জাবির কলারটা খামচে ধরে তার বুকে মুখ লুকালো। সামনে বেলির এইচএসসি পরীক্ষা, সেজন্য বেলি বাড়িতে যাবে, 1 মাস থাকবে। বেলির বাবা আজকে এসেছে বেলিকে নিতে। বেলির বাবা আহসান খান ফ্ল্যাটে ঢুকলেন। ফ্ল্যাট দেখে মনে মনে ভাবলেন খারাপ না। আহসান খান সোফায় বসে চারপাশটা পরখ করে নিলেন। ড্রয়িং রুমের চিমচাম গোছানো গোছানো ভাবটা তার বেশ পছন্দ হলো। তিনি মনে মনে ভাবলেন বেলি এখানে বেশ নিরাপদে আছে। বেলি রান্নাঘর থেকে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসে বাবার সামনে রাখলো। তার পরনে একদম সাধারণ একটা সুতির কামিজ, চুলে আলগা বিনুনি। আহসান খান গ্লাসে চুমুক দিয়ে তৃপ্তি নিঃশ্বাস ফেললেন। মেয়েকে এতদিন পর দেখে খুব ভালো লাগছে তার। তোর পড়ালেখার কি অবস্থা মা? সামনে তো বড় পরীক্ষা, সিলেবাস কি সব শেষ হয়েছে? বেলি মৃদু হেসে মাথা নাড়ালো। হ্যাঁ বাবা, মোটামুটি শেষ। তবে বাড়িতে গিয়ে আরো ভালো করে রিভিশন দিতে হবে। এখানে সায়ন ভাইয়াও আমাকে অনেক সাহায্য করেছেন, পড়ার জন্য আলাদা সময় করে দিয়েছেন। আহসান খান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সন্ধ্যায় সায়ান ফ্ল্যাটে ফিরল। ঘর জুড়ে তখন এলাচ আর দারুচিনির সুবাস। সায়ান বুঝতে পারল বেলি তার বাবার জন্য বিশেষ আয়োজনে ব্যস্ত। সায়ান দ্রুত নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটা ক্যাজুয়াল টি শার্ট পরে নিল। মন পড়ে রইল রান্নাঘরের ওই ব্যস্ত মেয়েটার দিকে। রান্নাঘরে গিয়ে দেখলো বেলি ঘামছে। চুলার আঁচে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। বেলি খুব মনোযোগ দিয়ে মাংস কষাচ্ছিল। পাশে রাখা আছে ভাজা মাছ আর পোলাওয়ের চাল। শর্ত দেখি বেলি, আমি করছি। সায়ান বেলির হাত থেকে খুন্তিটা আলতো করে কেড়ে নিল। বেলি অবাক হয়ে বড় বড় করে তাকালো। আরে সায়ন ভাই, আপনি কেন? আমি পারবো তো, আপনি যান, বাবার সাথে গিয়ে কথা বলুন। সায়ান খুন্তি নাড়তে নাড়তে গম্ভীর মুখে বলল। চুপ কর। আমি করছি মানে আমি করব। তুই আজ সারাদিন অনেক খাটাখাটুনি করেছিস। বেলি আর না করতে পারল না। মুগ্ধ হয়ে সায়ানের রান্না করা দেখছেন। সায়ান খুব দক্ষ হাতে মশলা কষিয়ে মাংসে পানি দিল। বেলি পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। কখনো লবণের কোটা এগিয়ে দিচ্ছে। আগুনের তাপে দুজনের এই খুনছুটি আর নিবিড় সান্নিধ্য রান্নাঘরটাকে এক অদ্ভুত উষ্ণতায় ভরিয়ে তুলল। ঠিক সেই মুহূর্তে আহসান খান রুম থেকে বেরিয়ে পানের জন্য রান্নাঘরের দিকে আসছিলেন। কিন্তু দরজার আড়ালে আসতেই তিনি থমকে গেলেন। সামনে যে দৃশ্য তিনি দেখছেন তা তার কল্পনার বাইরে।
তার মনে পড়ে গেল কয়েক বছর আগের সেই অবাধ্য, জিদি আর খামখেয়ালি শায়ানকে, যে কারো কথা শুনতো না, নিজের ইচ্ছে মতন চলতো। আর আজ শায়ানের চোখে আজ কোনো অহংকার নেই, আছে কেবল বেলির প্রতি এক গভীর যত্ন আর মমতা। আহসান খান আড়াল থেকে দেখলেন শায়ান একবার বেলির কপালে জমে থাকা ঘামটুকু মুছে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে মুছে দিল। বেলি লাজুক হেসে শায়ানের দিকে তাকালো। আহসান খানের অভিজ্ঞ চোখ দুইটা আজ এক নতুন সত্যের মুখোমুখি হলো। তিনি বুঝতে পারলেন এই কয় বছরে শায়ান বদলে গেছে। তিনি পানের কথা ভুলে নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলেন। তার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলেন, বেলিকে শায়ানের সাথে বিয়ে দিয়ে ভুল করিনি। রান্নাঘরে তখন শায়ান মাংসের ঝোলটা চেখে দেখে বেলিকে এক চামচ খাইয়ে দিল। দেখ তো লবণ ঠিক আছে কিনা। বেলি মুখ দিয়ে তৃপ্তির হাসি দিল। একদম পারফেক্ট। ডিনার টেবিলে এক ভারী নীরবতা নেমে এসেছে। চামচ আর প্লেটের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আহসান খান খুব ধীরে সুস্থে খাচ্ছেন। তার চোখ দুইটা মাঝে মাঝে শায়ানের শান্ত হয়ে যাওয়া চেহারার ওপর স্থির হচ্ছে। শায়ানও আজ আগের মতন তর্কে জড়ালো না, বরং একটা গম্ভীর আভিজাত্য নিয়ে খাবারটা শেষ করেছে। আহসান সাহেব হঠাৎ গলা পরিষ্কার করে জিজ্ঞাসা করলেন, অফিসে যাচ্ছ শুনছি। শায়ান প্লেট থেকে মুখ না তুলে সংক্ষেপে উত্তর দিল, হুম। কাজ কেমন চলছে? ভালো। তিনি আবার বললেন, বেলির পরীক্ষা, তাই নিয়ে যাচ্ছি। তুমিও সময় পেলে বাড়িতে যেও, বিয়ের পর তো আর যাওনি। শায়ান এবারও মাথা নাড়ল, শান্ত গলায় বলল, আচ্ছা। এরপর আর কোনো কথা হলো না। বেলি আর চোখে একবার শায়ানের দিকে তাকালো। খাবার শেষ করে আহসান সাহেব যখন সোফায় গিয়ে বসলেন, তিনি মনে মনে অতীত ভাবতে লাগলেন। একসময় এই শায়ানকে তিনি নিজের হাতে মানুষ করেছেন। শায়ান ছোটবেলায় তাকে ছাড়া কিছুই বুঝতো না। সারাদিন তার পেছন পেছন ঘুরঘুর করত। কত আবদার, কত বায়না। সময়ের পরিক্রমে সবকিছু পরিবর্তন। সেই অবদ্ধ ছেলেটা আজ কতটা বদলে গেছে। সময়ের পরিক্রমায় সে চঞ্চল শিশুটা আজ এক গম্ভীর পুরুষে পরিণত হয়েছে, যা চোখের ভাষা পড়া এখন আহসান সাহেবের পক্ষেও কঠিন। তিনি লক্ষ্য করলেন শায়ান খুব সূক্ষ্মভাবে নিজের প্লেটটা সাজিয়ে রাখলো। প্রতিটা নড়াচড়ায় এক ধরনের দায়িত্বশীলতা স্পষ্ট। রাত গভীর হচ্ছে। বেলি দ্রুত টেবিল পরিষ্কার করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আহসান সাহেব ঘরে যাওয়ার আগে শায়ানকে একবার দেখে নিলেন। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। শায়ানের এই পরিবর্তন কি সত্যি শুভ লক্ষণ, নাকি এর পেছনে কোন এক গভীর বিষাদ লুকিয়ে আছে? 22টা দিন কেটে গেছে, কিন্তু শায়ানের কাছে মনে হচ্ছে 22টা বছর। বেলি বাড়িতে গিয়ে পড়াশোনায় ডুবে আছে। এইচএসসি পরীক্ষার চাপ। এই ফ্ল্যাটের প্রতিটা কোণ যেন এখন বেলির অনুপস্থিতির সাক্ষী দিচ্ছে। মেয়েটা প্রজাপতির মতন ঘর জুড়ে ছুটে চলত। পুরো ফ্ল্যাটটা যেন বেলির প্রাণচঞ্চলতায় এক জীবন্ত অরণ্য হয়ে থাকত। এই দূরত্ব যেন শায়ান আর বেলির মনে সুপ্ত অনুভূতিগুলোকেও জাগিয়ে তুলছে। দূরত্ব বাড়লে টান বাড়ে। এই চিরন্তন সত্যটা যেন এখন শায়ানের জীবনের ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। শায়ান অনুভব করে সেই চঞ্চল প্রজাপতিটা কখন যে ও হৃদয়ের গহীনের কোণে বাসা বেঁধেছে ও নিজেও টেরও পায়নি। এদিকে বাড়ির পড়া টেবিলে বসেও বেলিও একই ছটফটা নিয়ে অনুভব করছে। বইয়ের পাতার অক্ষরগুলো ঝাপসা হয়ে আসে, যেখানে কেবল শায়ানের চেহারাটা ভেসে ওঠে। এই বিরহ যেন তাদের দুজনকে আরও কাছে টেনে এনে দাঁড় করিয়েছে। বেলি কলেজের ড্রেস পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিপুণ হাতে চুলে ফ্রেঞ্চ বিনুনি করতে শুরু করলো। মাথার ওপর থেকে শুরু করে প্রতিটা চুলের গোছা একটার ভেতর দিয়ে আরেকটা ঢুকিয়ে খুব সুন্দর একটা বিনুনি তৈরি করলো। বাড়ি থেকে বের হওয়ার সময় বেলি তার মায়ের দোয়া নিয়ে বাবার সাথে গাড়িতে উঠল। রিক্সা কলেজ গেটের সামনে থামলো। তখন চারপাশে পরীক্ষার্থীদের ভিড়। বেলি ভিড় এড়িয়ে নিজের সিটে গিয়ে বসল। প্রশ্নপত্র হাতে পাওয়ার প্রথম কয়েক সেকেন্ড তার বুকটা ঢিপ ঢিপ করছিল, কিন্তু কলম ধরতেই সব ভয় উবে গেল। প্রতিটা উত্তরের লাইনে সে হাড় ভাঙা খাটুনের প্রতিফলন ঘটাতে লাগলো। 3 ঘন্টার যুদ্ধ শেষে বেলে যখন খাতা জমা দিল, তখন তার মুখে এক আকাশ তৃপ্তির হাসি। পরীক্ষা শেষে কলেজের গেট দিয়ে বেরিয়ে এলো। কলেজ আর বাড়ির দূরত্ব কম হওয়ায় বেলি খুব একটা সময় লাগলো না আসা যাওয়া করতে। ফ্রেঞ্চ বিনুনিটা বাতাসে একটু আলগা হয়ে এসেছে। কয়েকটা অবদ্ধ চুল তার কপালে এসে পড়ছে। বাড়িতে ফিরতেই বেলির মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, পরীক্ষা কেমন হলো মা? বেলি শুধু হাসলো। খুব ভালো মা, সব কমন ছিল। নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে জানালার পাশে বসলো। ফোনটা চেক করলো। লোকটা মেসেজ করেনি, এমনকি পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানতে চায়নি।
প্রতিদিন সায়ান বেলিকে পরীক্ষার আগে পড়ে মেসেজিং কিংবা কল করত, তবে আজ লোকটা কোনো মেসেজ বা কল কোনোটাই করেনি। বেলির খুব কান্না পাচ্ছে। কিশোরী মনে একরাশ অভিমানের পাহাড় হয়ে জমে আছে। রাতে পড়ার টেবিলে বসে আছে। বাবা মা ভাই ঘুমিয়েছে। রাত 2টো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বেলি অন্যমনস্ক হয়ে জানালার বাইরে তাকাতেই দেখলো আকাশের বুক চিরে একটা দীর্ঘ আলোর রেখা নেমে এলো। আর সেই ক্ষণিক আলোর নিচে রাস্তার ধারে কি যেন একটা দেখলো বেলি। ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো। বেলি জানালার ধারে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। একটা পরিচিত অবয়ব। কালো রঙের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী যুবক। বৃষ্টির তোয়াক্কা না করে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেলির জানালার দিকে। ইয়াসির খান সায়ান। বেলির বুকটা ধক করে উঠল। ভুল দেখছে না তো সে? ঢাকা থেকে এই মফস্বল শহরে এই ঝড় বৃষ্টির রাতে কেন আসবে? বিলি আর এক মুহূর্ত দেরি করলো না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে সে উন্মাদের মতন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। সাদা শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। বিদ্যুতের আলোয় শায়নের মুখটা দেখা যাচ্ছে। বৃষ্টির পানিতে বেলি ভিজে গেল, সেদিকে বেলির কোনো খেয়াল নেই। তার দৃষ্টি আটকে আছে নিচে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার ওপর। বৃষ্টির শব্দ আর মেঘের গর্জনের মাঝেও বেলি নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, যা প্রতিটা সেকেন্ড সায়ান, সায়ান। বলে চিৎকার করছে। বিদ্যুৎ চমকানোর ক্ষণিক আলোয় নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার অবয়ব আরো স্পষ্ট হলো। ইয়াসির খান সায়ান। ভেজা সাদা শার্টটা শরীরের সাথে লেপ্টে থাকায় তার সুঠাম দেহটা আরো স্পষ্ট দেখাচ্ছে। বৃষ্টির ধারায় কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। তৃষ্ণার্ত চোখ দুইটা সরাসরি বেলি চোখের ওপর স্থির হয়েছে। দাঁড়ানোর ভঙ্গি বলছে সে শুধু এই এক পলক দেখার জন্যই এত মাইল পথ পাড়ি দিয়ে বাড়ি এসেছে। বেলির চোখ দুইটা বেয়ে বৃষ্টির সাথে নোনা জল মিশে একাকার হয়ে গেল। অভিমানগুলো মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে গেল। বেলি 2 হাত শক্ত করে ছাদের রেলিংটা আঁকড়ে ধরল। বেলি ছাদ থেকে নিচে নামতে লাগলো। প্রতিটা সিঁড়ি যেন এক একটা যুগের মতন দীর্ঘ মনে হচ্ছে। গেটের ওপাশে আসতেই বেলি দেখলো সায়ান গাড়ির সাথে হেলান দিয়ে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে। বেলি আর নিজেকে সামলাতে পারল না। বৃষ্টির মাঝেই দৌড়ে গিয়ে সায়ানের একদম সামনে দাঁড়ালো। আপনি আপনি এখন এখানে? বেলির কণ্ঠস্বর ভিজে একাকার। সায়ান কোনো কথা বলল না, শুধু বেলির ভেজা মুখের অবয়ব চুলগুলো আলতো করে সরিয়ে দিল। সায়ানের আঙুলের ছোঁয়া বেলির শীতল ত্বকে লাগতেই বেলি শিউরে উঠল। সায়ান খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, বেলি। বৃষ্টির পানি দুজনকে ভিজিয়ে দিচ্ছে, তাতে কারো কোনো খেয়াল নেই। তৃষ্ণার্ত চোখ দিয়ে দুজন দুজনকে দেখে তৃষ্ণা মেটাচ্ছে। সায়ানকে নিয়ে বিলি নিজের ঘরে এসেছে। সায়ান বিলিকে নিজের দিকে টেনে নিল। সায়ান কোনো কথা বলার সুযোগ দিল না, বরং এতদিনের বিরহ, প্রতিটা নির্ঘুম রাত, সবটাই যেন আজ সায়ানের অবদ্ধতায় মিশে গেল। সায়ান পাগলের মতন বেলির ঠোঁট দুইটা নিজের ঠোঁটে ডুবিয়ে দিল। বেলি প্রথমে চমকে উঠেছিল। তার শরীরটা আড়ষ্ট হয়ে গিয়েছিল এক অজানা আশঙ্কায়, কিন্তু পরক্ষণেই সায়ানের স্পর্শ বেলিকে সব ভুলিয়ে দিল। বেলি সায়ানের ভেজা শার্টটা খামচে ধরল। বৃষ্টির জল তাদের শরীর থেকে চুইয়ে ফ্লোরে পড়ছে, কিন্তু সেদিকে কারো কোনো খেয়াল নেই। সায়ান বেলিকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল, যেন তাদের মাঝে এক সুতোর ব্যবধানও আজ অসহ্য। সায়ানের ঠোঁটের তীব্রতা বেলির সারা শরীরে এক ঝোড়ো হাওয়া বয়ে দিচ্ছে। বেলি চোখ বুজে সেই উন্মাদনায় নিজেকে সঁপে দিল। কিছুক্ষণ পর সায়ান বেলির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। বেলি অস্পষ্ট স্বরে বলল, আপনি পাগল? এই রাতে এত পথ ড্রাইভ করে কেউ আসে? পাগল তো তুই করেছিস আমাকে। সায়ান বেলির ভেজা চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। বৃষ্টির পানির সাথে সায়ানের তপ্ত নিঃশ্বাস মিশে এক মাতাল করা পরিবেশ তৈরি করেছে। সায়ানের দু চোখে তখন এক অদ্ভুত নেশা, যা বেলিকে এক নিমিষে অবশ করে দিচ্ছিল। সায়ান বেলির ভেজা কপালে নিজের ঠোঁট চেপে ধরল এক দীর্ঘ চুম্বনের জন্য। বেলি চোখ বুজে সায়ানের বুকে মুখ লুকালো। সায়ানের হৃদস্পন্দন যেন কোনো যুদ্ধে দামামা বাজাচ্ছে। আর কতদিন বেলি? পরীক্ষা কবে শেষ হবে তোর? তোকে ছাড়া আর থাকতে পারছি না। সায়ান বেলির চুলে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল। বেলি সায়ানের বুকে মাথা রেখেই উত্তর দিল, আর মাত্র 2টা পরীক্ষা, তারপর আমি আপনার কাছেই ফিরে আসব। এইভাবে কতক্ষণ থাকবেন? আপনার সারা শরীর ভেজা। আপনি এখানে দাঁড়ান, আমি বাবা আর মাকে ডেকে তুলছি। সায়ান ঝট করে বেলির কবজিটা চেপে ধরল। এই রাতে ওদের আর জাগতে হবে না। বেলিও ভাবল, আসলেই জাগার কোনো দরকার নেই। বেলি এবার সায়ানের জন্য তোয়ালে নিয়ে এলো।
শায়ান ভেজা তোয়ালেটা দিয়ে নিজের পেশিবহুল পিঠ আর বুক মুছতে থাকে। শায়ানকে তোয়ালে দিয়ে নিজেও জামা পাল্টাতে গেল বেলি। বেলিকে শায়ান জামা পাল্টে নিতে বলেছে, জ্বর এসে যাবে, পরীক্ষার মাঝে এসব হলে সমস্যা আছে। বেলি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শায়ান নিজের ভেজা শার্ট প্যান্ট খুলে ফেলেছে, শুধু তোয়ালে পরে আছে। বেলি 2 হাত দিয়ে নিজের চোখ মুখ ঢেকে অন্যদিকে ফিরে দাঁড়ালো। লজ্জায় ওর গাল দুইটা লাল হয়ে গেছে। শায়ান একটু হেসে এগিয়ে গেল, বেলির ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। লজ্জা পাচ্ছিস কেন বেলি? একটু আগে তো বেশ জড়িয়ে ধরেছিলি। সেটা তো অন্যরকম ছিল। আপনি আপনি এভাবে কেন দাঁড়িয়ে আছেন? শায়ান বেলির কাঁধের ওপর নিজের থুতনিটা রাখলো। শায়ানের ভিজে চুলের কয়েক ফোঁটা জল বেলির ঘাড়ে টুপটুপ করে পড়ল। কি করব বল? আমার গাড়িতে শুধু একটা এক্সট্রা ট্রাউজার ছিল, সেটা তো এখনো গাড়িতেই পড়ে আছে। বেলি উল্টো ফিরতেই দ্রুত আলমারি থেকে নতুন চাদর বের করে দিল। হাত বাড়িয়ে পেছনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এই চাদরটা গায়ে জড়িয়ে বসুন। আমি আপনার জামা কাপড়গুলো ফ্যানের নিচে শুকাতে দিয়ে আসি। শায়ান চাদরটা হাত বাড়িয়ে নিল ঠিকই, কিন্তু বেলির হাত ছাড়ল না। আলতো করে বেলিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বেলি চোখ কুচকে নিচের দিকে তাকিয়ে আছে। শায়ান বেলির চিবুকটা উঁচিয়ে ধরে বলল, তোর এই লজ্জা পাওয়া মুখটা যে কতদিন দেখি না। বেলি আমতা আমতা করে বলল। ছাড়ুন। শায়ান এবার ছেড়ে দেয়। শায়ান চাদরটা জড়িয়ে আরাম করে বেলির বিছানায় গিয়ে বসল। উফ, শান্তি। তোর বিছানায় তোর মিষ্টি ঘ্রাণটা আছে। বেলি ভিজে জামা কাপড়গুলো তুলে নিয়ে মেলতে গেল। আজ তার অদ্ভুত সুখ অনুভূত হচ্ছে, আজ যে শায়ান তার খুব কাছে আছে। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে বেলির ঘুমটা ভাঙল। পাশে তাকিয়ে দেখলো শায়ান নেই, কেবল চাদরটা ভাঁজ করে রাখা। শায়ান আবার কোথায় গেল এটাই ভাবছে বেলি। বেলি ঘর থেকে বের হওয়ার সময় লজ্জায় কুকড়ে যাচ্ছিল। বাবা মা কি বলবে? শায়ান কি এখনো বাড়িতে আছে নাকি চলে গেছে? মনের ভেতর একরাশ দ্বিধা নিয়ে সে ড্রয়িং রুমে এলো। দেখলো সেখানে এক এলাহি কাণ্ড ঘটে গেছে। শায়ান নিজের প্যান্ট শার্ট পরে নিয়েছে, সে সোফায় বসে আছে। বেলিকে দেখে শায়ান একটু হাসলো, যে হাসিতে এক অদ্ভুত প্রশান্তি। এরই মাঝে সেখানে আহসান সাহেব আসলেন। শায়ান উঠে দাঁড়িয়ে আহসান সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচ্চু। বেলি ভয়ে আড়ষ্ট হয়ে বাবার দিকে তাকালো। ভাবলো হয়তো বাবা এবার কড়া ভাষায় কিছু বলবেন, কিন্তু হাসান সাহেব খুব ধীরস্থির ভাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রাতে তো খুব বৃষ্টি ছিল রে শায়ান, ড্রাইভ করতে কষ্ট হয়নি তো? বেলি অবাক হলো। বাবা জানতেন আহসান সাহেব আসলে রাতে শায়ানের গাড়ি আর শায়ানকে আসতে দেখেছিলেন, কিন্তু তিনি তখন কিছু বলেননি। হয়তো শায়ানের এই পাগলামিটার পেছনে গভীরতা ঠিক কতটুকু তিনি বুঝতে পেরেছিলেন। এরই মাঝে দেখা গেল দরজার কাছে ব্যাগের স্তূপ আছে, যেন আস্ত একটা বাজার শায়ান তুলে নিয়ে এসেছে। বড় বড় মাছ, দেশি মুরগি, সবজি, মাংস, হরেক রকমের মিষ্টি আর ফল। বেলির মা রান্নাঘর থেকে বেরিয়ে তো অবাক। এই কি রে সায়ন, তুই এসব কি করেছিস? এত বাজার কেউ করে? তখন তোর সাথে কথা হয়েছিল, আগে জানলে তোকে আমি বাজারে যেতে দিতাম না। শায়ান বেলির দিকে একবার আর চোখে তাকালো। বেলির মুখ তখনও লজ্জায় রাঙা হয়ে আছে। শ্বশুর বাড়ির প্রথম সকাল ছোট মা এটুকু না করলে কি চলে? কথাটা শুনে বেলির মা হেসেই ফেললেন। আর বেলি তো লজ্জায় এবার মনে হচ্ছে মাটির সাথে মিশে যাবে। শায়ান যে এত সরাসরি সবার সামনে বলবে, এভাবে অধিকার খাটিয়ে কথা বলবে, সেটা বেলি ভাবতেও পারেনি। দুপুরে খাবার টেবিলে আয়োজন দেখে শায়ানের চোখ ছানা বড়া। সাদা ভাতের পাশে থরে থরে সাজানো বাটি। ছোট মা, আপনি কেন কষ্ট করে এত কিছু করেছেন? বেলির মা শায়ানের কথা কানেই নিলেন না। বড় একটা মাছের পেটি শায়ানের পাতে তুলে দিয়ে বললেন, চুপচাপ খাতো সায়ন, কতদিন পরে এলি, একটু ভালো করে না খাওয়ালে আমার শান্তি নেই। বেলি একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল। বেলির মা লোকমা তুলে শায়ানকে খাইয়ে দিতে লাগলেন। শায়ানের চোখের কোণে কেন জানি এক মুহূর্তের জন্য জল চিকচিক করে উঠল। পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আদ্রিক পাশ থেকে বলে উঠল, শায়ান ভাই, মা তো আমাকে এভাবে খাইয়ে দেয় না, আপনি তো দেখি আম্মুর ফেভারে। শায়ান হেসেই ফেলল। হিংসা করিস না আদ্রিক, ভালো করে পড়াশোনা কর, তোকেও খাওয়াবে। দুপুরের খাবারের পর বাড়ির পেছনের বড় আম বাগানটায় মাতর পাতা হলো। শায়ান আর আদ্রিক মিলে বসলো আড্ডায়। আদ্রিক তার আঁকা কয়েকটা স্কেচ নিয়ে এলো শায়ানকে দেখানোর জন্য। শায়ান খুব মনোযোগ দিয়ে আদ্রিকের ছবিগুলো দেখছিল। তোর হাত তো বেশ পাকা আদ্রিক। এই যে ছায়া আর আলোর খেলাটা করেছিস, এটা বেশ সৃজনশীল। আদ্রিক উৎসাহিত হয়ে বলল, শায়ান ভাই, আমি আসলে আর্কিটেকচার নিয়ে পড়তে চাই। ভবিষ্যৎ মানুষ নিজে তৈরি করে রে। তুই যদি সেরা হতে পারিস তবে কাজের অভাব হবে না।
বেলি ঘর থেকে চা নিয়ে এলো। আদ্রিক একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। চা দেওয়ার সময় শায়ানের সাথে ওর চোখাচোখি হতেই শায়ান খুব নিচু স্বরে বলল, তোর মা কিন্তু আমাকে আজ আটকে দিয়ে তোকেই বিপদে ফেললো। সারা রাত এখন আমার চোখের সামনে থাকবি আর আমি কেবল তাকিয়ে থাকবো। বেলি লজ্জায় লাল হয়ে চায়ের কাপটা রেখে ভেতরে চলে গেল। আদ্রিক আর চোখে সেটা দেখে একটা দুষ্টু হাসি দিল। সে বুঝতে পেরেছে শায়ান ভাই আর তার আপুর মাঝখানে ভালোবাসার এক গভীর স্রোত বইছে। সন্ধে হতেই আদ্রিক আর শায়ান মিলে ছাদে গেল। বেলি পড়ছে ঘরে। আদ্রিক আজ শায়ানকে এলাকার সব গল্প বলছে। শায়ানও খুব মনোযোগ দিয়ে ওর কথা শুনছে। মাঝে মাঝে শায়ান আদ্রিককে শাসন করছে। আদ্রিক মাথা নেড়ে সায় দিচ্ছে। শায়ান ভাইয়ের ব্যক্তিত্ব ওকে পুরোপুরি মুগ্ধ করে ফেলেছে। রাতের ডিনারের সময় বেলির মা আবারও সেই এলাহি কাণ্ড করলেন। বেলির মনে হচ্ছে এই একটা দিনই শায়ান ভাই যেন ওদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বিছানায় শুয়ে শায়ান ফোন দেখছে। বেলির পড়া শেষ। বিছানার দিকে তাকাতেই দেখে শায়ান এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। শায়ান ফোনটা পাশে রেখে হাতের ইশারায় বেলিকে কাছে ডাকলো। বেলি কুণ্ঠিত পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শায়ান ওর হাতটা ধরে এক টানে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। বেলির সারা শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। বেলি শায়ানের বুকের ওপর হাত রেখে অস্পষ্ট স্বরে বলল, আপনি ঘুমাননি কেন এখনো? শায়ান কোনো কথা না বলে বেলির কোমরে হাত দিয়ে তাকে বিছানায় নিজের পাশে বসালো। তারপর বেলির কপালে জমে থাকা কয়েকটা অবদ্ধ চুল কানের পেছনে গুজে দিয়ে তার মুখটা দুহাতেই আগলে ধরল। এই ঘরে তোর এত কাছে থেকে নিজেকে সামলানো যে কতটা কঠিন সেটা তুই বুঝবি না। বেলি লজ্জায় চোখ নামিয়ে নিল। শায়ান এবার আর দূরত্ব বজায় রাখলো না। বেলির চিবুকটা উঁচিয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর শায়ান বেলির গলার খাঁজে মুখ নামিয়ে আনলো। বেলির শরীর থরথর করে কাঁপছে। শায়ানের বুকে মুখ লুকিয়ে হাঁপাচ্ছে। শায়ানের খেয়াল আসে বেলির পরীক্ষা আছে কাল, তাই আর এগোলো না। এরপর শায়ান বেলিকে নিজের বাহুবন্ধনে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। একে অপরকে জড়িয়ে ধরে একসময় দুজনেই ঘুমিয়ে পড়ল। পরীক্ষার হলের গেটে শায়ান কালো গাড়িটা থামাতেই চারপাশের অনেক পরীক্ষার্থীর অভিভাবকদের নজর সেদিকে আটকে গেল। শায়ান আজ পরেছে কুচকুচে কালো রঙের একটা ফিটিং শার্ট, যার হাতাগুলো কোনি পর্যন্ত গোঠানো। চোখে ডার্ক সানগ্লাস। রোদ ঝলমল করছে কালো শার্টে শায়ানকে এতটাই হ্যান্ডসাম আর আভিজাত্য মাখা দেখাচ্ছে যে কেউই দ্বিতীয়বার তাকাতেই বাধ্য। বেলি গাড়ি থেকে নামার সময় শায়ান বলল, বেস্ট অফ লাক বেলিফুল, মাথা ঠান্ডা রেখে লিখবি। আমি কিন্তু গেটেই আছি। বেলি মুচকি হাসে আচ্ছা। বলে দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু বিপদ ঘটল বারান্দায় গিয়ে। বেলির কয়েকজন বান্ধবী তিথি আর রাইসা একদম হা করে তাকিয়ে আছে। তিথি কোনোই দিয়ে বেলির পেটে একটা খোঁচা মেরে ফিসফিস করে বলল, কি রে বেলি, ওই ব্ল্যাক শার্ট পরা লোকটা কে রে? ইস কি লেভেলের হ্যান্ডসাম, যেন কোনো সিনেমার হিরো গাড়ি থেকে নামলো। রাইসা আরো এক ধাপ এগিয়ে, উহ বেলি, লোকটির পাশে গিয়ে দেখ, ব্ল্যাক শার্টে কি দারুণ লাগছে। তোদের রিলেটিভ কেউ নাকি? পরিচয় করিয়ে দিবি না? বান্ধবীদের মুখে শায়ানের এমন প্রশংসা শুনে বিলের ভেতরে কেমন যেন একটা খচখচানি শুরু হলো। এতদিন সে শুধু শায়ানকে নিজের করে দেখেছে, এখন অন্য মেয়েদের চোখে শায়ানের জন্য এই মুগ্ধতা দেখে মনটা জ্বলে উঠল। বেলির ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে শায়ানকে বলে আসতে, আপনি কেন এখানে এভাবে দাঁড়িয়ে আছেন? কেন কালো শার্ট পরেছেন? সবাই যে আপনার দিকে তাকিয়ে আছে সেটা কি বুঝতে পারছেন না? বেলি মুখটা গোমড়া করে বান্ধবীদের ঝাড়ি দিয়ে বলল, তাদের কি পরার কোনো চিন্তা নেই? কার শার্ট কেমন, কে হ্যান্ডসাম, এইসব নিয়ে গবেষণা করতে এসেছিস? যা নিজের সিটে গিয়ে বস। তিথি চোখ টিপে হাসলো। ওরে বাবা, বেলির যে হিংসেই গা জ্বলছে। তার মানে ডালমে কুচ কালা হে, তার মানে লোকটাকেও তোর স্পেশাল, তাই না? বেলি আর কোনো কথার উত্তর দিল না। গটগট করে গিয়ে নিজের সিটে গিয়ে বসল, কিন্তু তার মন পড়ে রইল বাইরে। বেলি মনে মনে গজগজ করতে লাগলো, ইস, লোকটা কি একদম বুঝতে পারছে না যে সবাই ওকে দেখছে? উফ, কালো শার্টটা আজ না পরলেই হতো। এখন কি আমি পরীক্ষার খাতায় মন দিব নাকি ওনাকে পাহারা দেব? পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পরও বেলির মাথায় ঘুরপাক খাচ্ছে শায়ানের প্রতি অন্যদের দৃষ্টি। বেলির পরীক্ষার হলে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার হল থেকে বেলি বের হলো, তার মেজাজ সপ্তমে। যদিও পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু বান্ধবীদের ওই হা করে তাকিয়ে থাকা আর শায়ানের নির্বিকার হিরোসুলভ ভঙ্গি
তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। গেটের কাছে আসতেই দেখলো সায়ান দাঁড়িয়ে আছে। বেলিকে আসতে দেখে সায়ান এগিয়ে এলো। কেমন হলো পরীক্ষা? মুখ অত ভার কেন? সায়ান খুব স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলো। বেলি কোনো উত্তর দিল না। গটগট করে গিয়ে গাড়ির সামনে সিটে বসে দরজা জোরে বন্ধ করলো। সায়ান ভুরু কুচকে ড্রাইভিং সিটে বসে বেলির দিকে তাকালো। কি হয়েছে? প্রশ্ন কি খুব কঠিন ছিল? প্রশ্ন কঠিন না, আপনার তো খুব শখ জেগেছে সবাইকে নিজের রূপ দেখানোর। এই গরমে কালো শার্ট পরে এসে রোদে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? সবাই যে আপনার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, আপনার কি একটু কাণ্ডজ্ঞান নেই? সায়ান অবাক হয়ে কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই হো হো করে হেসে ফেলল। ও, তার মানে ম্যাডাম হিংসে করছেন? সবচেয়ে ভালো শার্টটা পরলাম আর তুই উল্টো আমার উপর চোটপাট করছিস। বেলি মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল। সবচেয়ে ভালো শার্ট না ছাই? আমার বান্ধবীরা তো আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছে। তিথি তো বলছিল পরিচয় করিয়ে দে, পরিচয় করিয়ে দে, যাবো এখন ডাকতে। সায়ান এবার গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে বেলের গালটা আলতো করে টেনে দিয়ে বলল। তোকে বেশ সুন্দর লাগছে রাগি রাগি চেহারায়। শোন বেলি, এই পুরো শহরে কে আমার দিকে তাকালো আর কে ক্রাশ খেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার চোখ তো শুধু ওই একটা মেয়ের দিকে আটকে থাকে। বেলি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। যাই হোক, এবার শান্ত হ। সামনে একটা আইসক্রিমের দোকান আছে, চল তোর মাথাটা একটু ঠান্ডা করি। বেলি আর চোখে সায়ানের দিকে তাকালো। কালো শার্টের হাতা গোটানো অবস্থায় তার পেশিবহুল হাতগুলো স্টিয়ারিং ঘোরাচ্ছে। দৃশ্যটা সত্যি খুব সুন্দর, বেলি মনে মনে ভাবল। মানুষটা আসলেও খুব হ্যান্ডসাম, আর এটা শুধু আমার, অন্য কারো না। রাগটা ধীরে ধীরে জল হয়ে গেল যেন। বেলি তার হাতটা শায়ানের হাতের উপর রাখলো। শায়ানও শক্ত করে বেলির হাতটা চেপে ধরলো। শায়ান এক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে আর অন্য হাতে বেলির আঙুলগুলো নিজের হাতের মুঠোয় পুরে রেখেছে। শায়ান হঠাৎ আর চোখে বেলির দিকে তাকিয়ে বলল। কি হলো? রাগ কি আইসক্রিমের মতোই গলে গেল নাকি এখনো ভেতরে ভেতরে আছে? বেলি একটু লজ্জা পেয়ে শায়ানের হাতের ওপর নিজের নখ দিয়ে হালকা একটা আঁচড় কেটে বলল। বেশি কথা বলবেন না তো। আপনি তো সুযোগ পেলেই আমাকে খেপিয়ে মজা পান। শায়ান হাসতে হাসতে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালো। শায়ান বেলির দিকে পুরো ঘুরে বসে ও ছোট্টখাট্ট হাতটা নিজের দুই হাতের হাতের তালুতে নিয়ে নিল। শুনে রাখ, তোকে খ্যাপানোর মধ্যে যে আনন্দ আছে তার কোনো কিছুতে নেই। বিশেষ করে তোর ওই নাকের ডগায় যখন রাগটা এসে জমে, তখন তোকে একদমই লাল টকটকে কৃষ্ণচূড়া ফুলের মতো লাগে। আপনি না আসলে একটা পাগল। রাস্তার মাঝখানে গাড়ি থামানোর কোনো মানে হয়? শায়ান বেলির হাতে আলতো করে একটা চুমু খেয়ে বলল। এই যে 22টা দিন তোকে ছাড়া কাটিয়েছি, মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া কোনো সম্পদ ফিরে পেয়েছি। বেলি শায়ানের এই অকপট স্বীকারোক্তিতে যেন নিস্তব্ধ হয়ে গেল। তার নিজেরও কি কম কষ্ট হয়েছে? কতবার যে শায়ানকে কল্পনা করেছে তার ইয়াত্তা নেই। ধীরে ধীরে শায়ানের কাঁধে মাথা রাখল। এই মানুষটার উপস্থিতি বেলিকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। শায়ান বেলির চুলে মুখ গুজে বলল। তোর এই চুলের গন্ধে যে কি নেশা আছে বেলি, তা তুই জানিস না। ঢাকা গিয়েই কিন্তু আমার মার সাথে বড় এক যুদ্ধে। শায়ান বেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সেই নিস্তব্ধতায় আরো দুইজনের হৃদস্পন্দন শুনল। তারপর শায়ান আবার গাড়ি স্টার্ট দিল। গাড়িটা পূর্ণ বেগে বাড়ির দিকে ছুটে চলেছে। বেলি অনুভব করলো এই মানুষটাই ওর একমাত্র ধ্রুবতারা, যা শাসন, সোহাগ আর পাগলামি এখন বেলির সব। শায়ান আর বেলির জীবনে কয়েকটা দিন যেন স্বপ্নের মতন কেটে গেল। সবকিছু ছাপিয়ে এখন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। বেলির বাবা আহসান সাহেব এর মনে কোনো সংশয় নেই আর শায়ানকে নিয়ে। শায়ানের দায়িত্ববোধ আর বেলির প্রতি নিখাত ভালোবাসা এখন সবার চোখে পড়ার মতো। বাড়ির পেছনের পুকুর ঘাট বাঁধানো ঘাটটায় বসে আছে বেলি আর শায়ান। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর জোনাকির মেলা। বেলি পা ডুবিয়ে বসেছে শীতল জলে। বাতাসের ঝাপটা বেলির খোলা চুলগুলো বারবার শায়ানের মুখে আছড়ে পড়ছে। শায়ান বেলির হাতটা টেনে নিয়ে নিজের হাতে তালুতে রাখলো। তারপর খুব নিচু স্বরে বলল। মাঝে মাঝে ভাবি বেলি, সেদিন যদি আমি মাকে ফিরিয়ে দিতাম তবে আজ আমরা কোথায় থাকতাম। শায়ানের হাতের আঙুলগুলো এখন বেলির আঙুলের ফাঁকে। বেলি শান্ত গলায় বলল। হয়তো আমি কোনো অচেনা মানুষের ঘর করতাম, আর আপনি আপনার সেই এক রোখা জীবন নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে মিলন লিখে রেখেছিল। শায়ান হঠাৎ বেলির কোমর জড়িয়ে ধরে ওকে নিজের আরো কাছে টেনে নিল।
দুজনের মাঝখানে এখন 100 দূরত্ব। সায়ান বেলির ঠোঁটে নিজের অধিকার স্থাপন করলো। বেলিও কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সায়ানের শার্টের কলার খামচে ধরল। পুকুর পাড়টাই জোনাকের সাক্ষী হয়ে রইল এক যুবকের এক মায়াবী কিশোরীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের। কিছুক্ষণ পর সায়ান বেলির কপালে কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমায় কোনোদিন মুক্তি দিস না। বেলি ম্লান হাসল। সায়ানের বুকে মাথা রেখে আকাশের একলা চারটার দিকে তাকিয়ে ভাবল, জীবন সত্যিই সুন্দর, যদি পাশে এমন একটা পাগলাটে মানুষ থাকে। বেলি ক্লাসের শেষের লাইনে একটা বেঞ্চে বসে নিজের নোটগুলো গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই ওর ক্লাসমেট হ্যারি এক গাদা বই হাতে নিয়ে ওর দিকে এগিয়ে এলো। হাই বেলি, তোমার কি গত দিনের লেকচারটা কমপ্লিট হয়েছে? আমি একটা জায়গায় একটু আটকে গেছি। হ্যারি হাসি মুখে পাশে বসে বলল। বেলি হেসে বলল, হ্যাঁ হ্যারি, আমি ওটা লিখেছি, তুমি চাইলে দেখতে পারো। বেলি ব্যাগ থেকে খাতাটা বের করতে যাবে, ঠিক তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বইল। বাতাসের সাথে একটা ছোট্ট শুকনো পাতা গুঁড়ো বেলির বাম চোখে ঢুকে গেল। আহ! বেলি যন্ত্রণায় চোখ চেপে ধরে। চোখটা সাথে সাথে লাল হয়ে জল চলে এলো। হ্যারি উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে বেলি? চোখ ডলো না, আরো লাল হয়ে যাবে। আমাকে দেখতে দাও তো। বেলি চোখ মেলতে পারছিল না। হ্যারি আলতো করে বেলির চোখের নিচে হাত দিয়ে টেনে ধরল। একটু উপরের দিকে তাকাও তো বেলি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। জাস্ট 1 সেকেন্ড, আমি বের করে দিচ্ছি। বেলি আর হ্যারির মাঝখানে তখন দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। হ্যারি খুব সাবধানে বেলির চোখের একদম কাছ থেকে ধুলোটা সরানোর চেষ্টা করছিল। বেলির ফর্সা মুখে হ্যারির হাতের আঙুলগুলো স্পর্শ দূর থেকে দেখলে মনে হবে দুজন খুব অন্তরঙ্গ কোনো মুহূর্ত কাটাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ব্ল্যাক রেঞ্জ রোভারটা ক্যাফেটেরিয়ার সামনে এসে থামলো। সায়ান গাড়ি থেকে নামলো বেলিকে নিয়ে যাওয়ার জন্য। পরনে দামি নেভি ব্লু স্যুট, চোখে সানগ্লাস। কিন্তু লনের দিকে নজর পড়তেই সায়ানের মাথায় রক্ত উঠে গেল। চোখের সামনে দেখছে বেলি একটা ভিনদেশি ছেলের খুব কাছে বসে আছে। সেই ছেলেটা বেলির মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে ছুঁয়ে আছে। সায়ানের মাথায় যেন রক্ত উঠে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সায়ান বড় বড় পা ফেলে এগিয়ে গেল। হ্যারি কিছু বুঝে ওঠার আগে সায়ান ওকে সজোরে একটা ধাক্কা দিল। হ্যারি টাল সামলাতে না পেরে ঘাসের ওপর ছিটকে পড়ল। হেই, হোয়াট ইজ দিস? হ্যারি অবাক হয়ে চেঁচিয়ে উঠল। সায়ান হ্যারির কলার চেপে ধরার জন্য এগোতে চাইল, কিন্তু বিলি ততক্ষণে চোখ কসলাতে কসলাতে দাঁড়িয়ে পড়েছে। সায়ন ভাই, আপনি এখানে? চুপ থাকবি একদম। সায়ানের গলার আওয়াজ বাঘের গর্জনের মতন শোনালো। হ্যারির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওর দিকে তাকানোর দুঃসাহসও করবি না। ও শুধু আমার, ওর প্রতিটি ইঞ্চি শুধু ইয়াসির খান। সায়ান, ওর দিকে আর এক কদম বাড়ালে আমি এক পলকে তোর জীবন ধ্বংস করে দেব। এখন আমার চোখের সামনে থেকে দূর হ, না হলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। গেট লস্ট। নেক্সট টাইম যদি ওকে টাচ করার সাহস করিস, ওই হাত আমি আস্ত রাখবো না। ইটস মাই ওয়ার্নিং। সায়ান এবার বেলির দিকে ফিরল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বাসায় চল বেলি। বেলি বুঝতে পারল আজ আর রক্ষা নেই। সায়ানের এই রুদ্রমূর্তি সে আগে কখনো দেখেনি। ইউনিভার্সিটির চত্বরে সবার সামনে বেলিকে টেনে হিসড়ে গাড়ির দিকে নিয়ে চলল সায়ান। বাড়িতে পৌঁছেছে। গাড়ি থামতে সায়ান বেলির ডান হাতটা এমন এক হাসকা টান দিয়ে ধরল যে বেলি যন্ত্রণায় নীল হয়ে গেল। নাম গাড়ি থেকে। সায়ানের কণ্ঠস্বরে কোনো মানুষের ভাষা নেই, আছে কেবল এক হিংস্র জানোয়ারের গর্জন। বেলি কাঁদতে কাঁদতে নামলো। সায়ান বেলিকে সরাসরি হিড় করে টেনে নিয়ে গেল বেডরুমে। রুমে ঢুকে সায়ান বেলিকে সজোরে ধাক্কা দিয়ে আশ্রয় ফেলল ড্রেসিং টেবিলের আয়নার ওপর। বেলি কিছু বুঝে ওঠার আগে সায়ান বাঘের মতন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। ওই ছেলেটা তোর কত কাছে এসেছিল বেলি? কতটুকু ছুঁয়েছিল তোকে বল? সায়ান এক হাতে বেলির গলার নলিটা চেপে ধরল, অন্য হাতে এক ঝটকায় বেলির ওড়নাটা টেনে দূরে ছুঁড়ে মারল। সায়ন ভাই, বিশ্বাস করুন, ও শুধু ধুলো পরিষ্কার করছিল। বেলির আকুতি সায়ানকে যেন আরো খেপিয়ে দিল। সায়ান সজোরে বেলির কামিজ ধরে টান দিল। কামিজটা বেলির শরীর থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। বেলি তখন কেবল নিচের পাতলা অন্তর্বাসের সামনে উন্মুক্ত। সায়ান বেলিকে এক হাতে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। সায়ান বেলির গলার কাছে মুখ নিয়ে গজরাতে লাগলো। তোর এই শরীরে ইয়াসির খান সায়ান ছাড়া অন্য কারো আঙুল তো দূরের কথা, বাতাস লাগাও আমি সহ্য করব না। বলেই সায়ান বেলির ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। বর্তমান সায়ান বেলির ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দিল। বেলি ছটফট করলো, হাত পা ছুড়ল, কিন্তু সায়ান ওকে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। বেলি বিছানার চাদর খামচে ধরে ওপাশে পালানোর চেষ্টা করতেই সায়ান ওর পা টেনে নিজের কাছে নিয়ে এলো।
বেলি তখন কাঁদতে কাঁদতে শুধু বলছে। ছেড়ে দিন সায়ান ভাই, মরে যাব আমি, প্লিজ। শায়ান বেলির কথা শুনল না। বেলির দুই হাত একসাথে মুঠো করে ধরে নিজের সিল্কের টাইটা দিয়ে খাটের ফ্রেমের সাথে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল। বেলি এখন পুরোপুরি বন্দি। শায়ান এবার বেলির বক্ষভাজে নিজের মুখ ডুবিয়ে দিল। বেলির কোমল ত্বকে শায়ান সজোরে কামড় বসালো। বেলি ব্যথায় ধনুকের মতন বেঁকে ওঠে। চোখের জল বালিশ ভিজিয়ে দিচ্ছে। শায়ান মুখ তুলে বেলির চোখের দিকে তাকালো। চোখ দুটো লাল টকটকে। শায়ান বেলিকে বাথরুমে নিয়ে এলো। সোজা বাথটবে বেলিকে নিয়ে যায়। শায়ান হাঁটু গেড়ে বাথটবের পাশে বসলো। বেলির ভেজা চুলগুলো এক হাতে মুচড়ে ধরে মুখটা ওপরের দিকে তুলল। শায়ানের দৃষ্টি আজ অন্যরকম। হাত বাড়িয়ে সাবান আর লিকুইড সোপ দিয়ে বেলির মুখে আর গলায় নিষ্ঠুরভাবে ঘষতে লাগলো। ছেলেটা তোর এই গালে হাত দিয়েছিল তাই না? শায়ান বেলির গালের ফর্সা চামড়া এত জোরে ঘষতে লাগলো যে জায়গাটা মুহূর্তেই লাল হয়ে উঠল। আপনি আপনি পাগল হয়ে গেছেন, ও জাস্ট হেল্প করছিল। বেলি কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। শায়ান বেলির হাত দুইটা টেনে নিয়ে সাবানের ফেনা দিয়ে পাগলের মতন ঘষতে লাগলো। সাহস কি করে হয় ওর তোর দিকে তাকানোর? আজ তোর সারা শরীর থেকে আমি ওই পরপুরুষের ছোঁয়া ঘষে ঘষে তুলে ফেলবো। এই শরীর শুধু আমার, এখানে অন্য কারো নিঃশ্বাস লাগাও পাপ। শায়ান যেন এক উন্মাদের মতন আচরণ করছে। চোখে এখন এক উন্মাদ্য জিদ। বেলি যন্ত্রণায় ছটফট করছিল। সাবানের ফেনা ওর চোখে মুখে ঢুকে যাচ্ছে, কিন্তু শায়ান থামছে না। বেলির সারা শরীরে পানি ঢেলে দিয়ে অসংলগ্নভাবে বলতে লাগলো। তোকে আমি পবিত্র করে দেব বেলি। আমার ছাড়া আর কারো স্পর্শ তোর এই শরীরে থাকবে না, কিচ্ছু না। বেলি ফুপিয়ে কাঁদতে লাগলো। বেলি নিস্তব্ধ হয়ে গেল। বুঝতে পারলো শায়ান তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা আসলে এক ভয়ঙ্কর শৃঙ্খল। শায়ান আজ যেন মানুষ নয়, এক আদিম হিংস্রতায় মত্ত এক জানোয়ার। বেলিকে হ্যাসকা টানে তুলল। ভেজা জামা কাপড় বেলির শরীরে লেপ্টে আছে, যার নিচ দিয়ে তার কম্পিত শরীরের প্রতিটা রেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। শায়ান বেলিকে বাথরুমের বড় আয়নাটার সামনে দাঁড় করালো। আয়নার ওপর বাম্প জমেছে। শায়ান এক হাতে সেটা মুছে বেলির মুখটা আয়নার দিকে ঘুরিয়ে ধরল। দেখ, নিজেকে দেখ বেলি। এই যে লাল হয়ে আছে তোর গাল, এটা আমার দাগ। ওই ছেলেটার ছোঁয়া এখন আর নেই, আছে শুধু আমার দেওয়া এই দহন। শায়ানের কণ্ঠস্বর বাথরুমের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর আবহ তৈরি করলো। বেলি ডুকরে কেঁদে উঠে বলল, আপনি আমাকে মেরে ফেলুন সায়ান ভাই, এইভাবে তিলে তিলে শেষ করবেন না। আমি আপনার স্ত্রী, কোনো কেনা গোলাম নই। শায়ান হঠাৎ বেলির ভেজা ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এলো। আয়নায় বেলি চোখের দিকে তাকিয়ে হিসহিস করে বলল, তুই আমার গোলামের চেয়েও বেশি কিছু বেলি। তুই আমার নেশা। আর শোন, তুই শুধু আমার স্ত্রী নস, তুই আমার অস্তিত্বের সেই অংশ যা আমি কাউকে ছুঁতে দেব না। কাল থেকে তোর ইউনিভার্সিটি যাওয়া বন্ধ, ঘরের ভেতর থাকবি আমার চোখের সামনে। বেলি চিৎকার করে উঠল। না, আমার পরীক্ষা আছে, আমার ক্যারিয়ার। শায়ান বেলির ঠোঁটের ওপর নিজের বুড়ো আঙুল চেপে ধরল। চোখ দুটো তখন টকটকে লাল। ক্যারিয়ার? আমার ভালোবাসার চেয়ে বড় ক্যারিয়ার তোর আর নেই। আজ থেকে এই বাড়ি তোর পৃথিবী। বলেই শায়ান বেলিকে আবার কাঁধে তুলে নিল। বাথরুম থেকে সোজা নিয়ে এলো বিছানায়। শায়ানের নিজের পরনের শার্টটাও এখন ভেজা। শায়ান বেলির দুহাত মাথার উপর তুলে ধরে আবারও টাই দিয়ে বেঁধে ফেলল। শায়ান আজ তার সর্বস্ব দিয়ে বেলিকে প্রমাণ করে দিচ্ছে যে সে কেবল এক অবাধ্য প্রেমিকের জড়িত সম্পদ। বেলির ভেজা অন্তর্বাসটা তার ত্বকের সাথে লেপ্টে থেকে শরীরটাকে আরো বেশি উন্মুক্ত করে দিয়েছে। শায়ান বেলির ওপর নিজের ভার ছেড়ে দিয়ে তার গলার খাঁজে মুখ ডুবিয়ে দিল। শায়ানের নিঃশ্বাস বেলির শরীরে আগুনের মতন বিচ্ছে। শায়ান খুব ধীর লয়ে বেলির ঘাড়ে, কাঁধে আর উন্মুক্ত বক্ষ ভাঁজে নিজের ঠোঁট আর দাঁতের চিহ্ন এঁকে দিতে লাগে। সায়ান ভাই ছেড়ে দিন, অনেক হয়েছে। বেলি ফুপিয়ে কেঁদে উঠল। শরীরটা ব্যথায় অজানা এক শিহরণে ধনুকের মতন বেঁকে যাচ্ছে। শায়ান আবারও হিংস্র হয়ে উঠল। বেলির অন্তর্বাসের ফিতেটা এক টানে ছিঁড়ে ফেলল। বেলি লজ্জায় কুকড়ে যাচ্ছে। শায়ানের শক্ত বাঁধন তাকে 1 ইঞ্চিও নড়ার সুযোগ দিল না। শায়ান বেলির কোমল শরীরের ওপর নিজের রাজত্ব শুরু করলো। শায়ান বেলির শরীরের প্রতিটা ভাঁজে নিজের নেশাতুর মুখ ডুবিয়ে তাকে নিংড়ে নিতে লাগলো। শায়ান বেলিকে পুরোপুরি নিজে পিষে ফেলে তার সাথে চরমভাবে ঘনিষ্ঠ হতে শুরু করে। বেলির গলার আওয়াজ ধীরে ধীরে স্তম্ভিত হয়ে এলো। কেবল ঘরের নিস্তব্ধতা ভেঙে তাদের দ্রুত হতে থাকা নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। ভোরের আলো ফোটার আগেই বেলি নিস্তেজ হয়ে শায়ানের বুকের নিচে পড়ে রইল। সারা শরীরে শায়ানের দেওয়া ভালোবাসার দাগগুলো জ্বলজ্বল করছে। বিছানায় বেলি এক বিধ্বস্ত ফুলের পাপড়ির মতন পড়ে আছে।
সায়ান এবার বেলের বাঁধনটা খুলে দিল। হাত দুটো মুক্ত হতেই বেলি সেগুলো নিজের বুকের কাছে টেনে নিয়ে কুকড়ে শুয়ে পড়ল। কাল থেকে তোর ইউনিভার্সিটি যাওয়া বন্ধ। বাড়িতে টিউটর আসবে, তুই ঘরে বসে পড়াশোনা করবি। আর আমি অফিস থেকে ফিরে তোকে এইভাবেই নিজের খাঁচায় বন্দি করে রাখবো। তুই শুধু আমার বেলি, আমার একান্ত ব্যক্তিগত তৃষ্ণা। বেলি সায়ানের বুকের নিচে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল, আর সায়ান এক দৃষ্টিতে তার জয় করা সম্পত্তির দিকে তাকিয়ে রইল। বিছানায় বেলি গভীর ঘুমে আচ্ছন্ন। সায়ান একবার ঝুঁকে বেলির কপালে আলতো করে একটা চুমু খেল, তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গেল। নিজেই বেলির জন্য ব্রেকফাস্ট বানানোর সিদ্ধান্ত নিল। রান্নাঘরে গিয়ে সায়ান খুব যত্ন করে প্যান তুলল। সে জানে বেলি টোস্ট আর পোচ করা ডিম পছন্দ করে। কফির মগ থেকে ধোঁয়া উঠছে। সায়ান নিজের হাতে ব্রেড টোস্ট করলো, মাখন লাগালো আর 2টা ডিমের পোস্ট বানিয়ে ট্রেটে সাজালো। সাথে কিছু ফ্রেশ স্ট্রবেরি আর 1 গ্লাস কমলার রস ট্রেটে নিয়ে সায়ান আবার বেডরুমের দিকে ফিরে এলো। বেলি তখনও চোখ খোলেনি, তবে ওর চোখের পাতায় এখনো কালকের কান্নার জল শুকিয়ে জমে আছে। সায়ান বেডসাইড টেবিলে ট্রেটা রেখে বেলির খুব কাছে গিয়ে বসলো। বেলি, বেলি ধড়ফড় করে চোখ মিলল। সায়ানকে এত কাছে দেখে সে অবচেতনভাবেই একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু শরীরের প্রতিটা হাড় যেন ব্যথায় চিৎকার করে উঠছে। কালকে রাতে সেই নিষ্ঠুরতা মনে পড়তেই ওর চোখ আবারও ভিজে এলো। কাঁদছিস কেন বেলি? কাল রাতে যা হয়েছে তা তো আমাদের ভালোবাসারই একটা অংশ। আমি তো তোকে ভালোবাসি বলেই এতটা পাগল হয়ে যাই। বেলি কোনো কথা বলতে পারল না, তার গলা ধরে এসেছে। সে শুধু দেখলো সায়ান ট্রেটে সাজানো সে চমৎকার ব্রেকফাস্ট। সায়ান নিজে একটা চামচ করে ডিম পোচ কেটে বেলি ঠোঁটের কাছে ধরলো। বেলি ফুল খেয়ে নে, অনেক ধকল গেছে তোর উপর দিয়ে, শরীরটা দুর্বল হয়ে যাবে। বেলি অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলল। প্রতিটা লোকমা যেন তার গলার কাছে গিয়ে বিচ্ছে। খাওয়া শেষ হলে সায়ান টিস্যু দিয়ে বেলির মুখটা মুছে দিয়ে বলল, আজ থেকে তোর কাজ শুধু নিজেকে সামলানো আর আমার জন্য অপেক্ষা করা। আমি লাঞ্চের সময় অফিস থেকে কল দেব। খবরদার বেলি, ফোন যেন প্রথম রিংয়েই রিসিভ হয়। সায়ান যাবার আগে আলমারি থেকে একটা নতুন প্যাস্টেল রঙের সালোয়ার কামিজ বের করে বিছানায় রাখলো। এটা পরে নিবি। আর শোন, কালকে সেই ছেঁড়া জামাটা আমি ডাস্টবিনে ফেলে দিয়ে, ওটার সাথে তোর বাইরের পৃথিবীর সব সম্পর্ক যেন শেষ হয়ে যায়। সায়ান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় তালা দেওয়ার শব্দ পাওয়া গেল। বেলি স্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। জানালা দিয়ে বাইরের রোদেলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু বেলির জন্য সেই আকাশ আজ নিবদ্ধ। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের গলার কালচে দাগগুলোর দিকে তাকিয়ে মনে হলো সায়ান তাকে ভালোবাসে না, বরং সে বেলিকে এক জীবন্ত পুতুল বানিয়ে রাখতে চায়। সায়ান চলে যাওয়ার পর পুরো বাড়ি এক নিস্তব্ধ নিঝুম নীরবতায় নেমে এলো। বেলি বিছানায় পড়ে থাকা সেই প্যাস্টেল রঙের কামিজটার দিকে তাকিয়ে রইল। সায়ানের পছন্দ সব সময় আভিজাত্যে ভরা, কিন্তু সেই আভিজাত্য এখন বেলির কাছে বিষের মতন লাগছে। শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। বেলি অতি কষ্টে উঠে আয়নার সামনে দাঁড়ালো। কাল রাতের চিহ্নগুলো ওর গলায়, কাঁধে আর বুকের কাছে স্পষ্ট হয়ে ফুটে আছে। সায়ান যেন ইচ্ছে করে দাগগুলো এমন জায়গায় দিয়েছে যা ঢাকা দেওয়া প্রায় কঠিন। দুপুর গড়াতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সায়ান নামটা দেখে বেলির বুকটা ধক করে উঠল। প্রথম রিং শেষ হওয়ার আগেই বেলি ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে সায়ানের গম্ভীর তীক্ষ্ণ গলা শোনা গেল। কি করছিস বেলি? খেয়েছিস ঠিক মতো নাকি না খেয়ে বসে আছিস? না, খেয়েছি। গুড। শোন বেলি, আমি সিসিটিভিতে তোকে দেখছি। ড্রয়িং রুমে গিয়ে খুব বেশি সময় কাটানোর দরকার নেই, নিজের ঘরে থাক। আর কালকের সেই পড়াগুলো রিভিশন দে। আর হ্যাঁ, লাঞ্চের জন্য আমি খাবার অর্ডার দিয়েছি, লোক একটু পরেই পৌঁছাবে। দরজা খোলার সময় ওড়নাটা ঠিকমতো জড়িয়ে নিবি, মনে থাকে যেন। বিলি অস্পষ্ট স্বরে বলল। আচ্ছা। বিকেলে সায়ান যখন ফিরল, ওর হাতে এক তোড়া তাজা লাল গোলাপ। বিলির কাছে এসে গোলাপগুলো বাড়িয়ে দিল। বিলি যান্ত্রিকভাবে সেগুলো হাতে নিল। সায়ান বিলির খুব কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আজ তোকে খুব সুন্দর লাগছে বেলি, ড্রেসটা তোর শরীরে খুব মানিয়েছে। কিন্তু তোর চোখে এখনো ভয় দেখছি কেন? আমি কি তোকে কালকের মতো আবারও ভয় দেখাবো? বলেই সায়ান বিলির কাঁধের ওপর নিজের হাত রাখলো। হাতের স্পর্শে বিলি কেঁপে উঠল। সায়ান বিলির কাপা শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, পাগলি মেয়ে, তুই আমার অবাধ্য না হলে তো আমি তোকে কিছুই করি না। আজ সারাটা বিকেল আমরা বারান্দায় বসে কফি খাবো আর গল্প করব। তুই আমার চোখের সামনে থাকবি আর আমি তোকে দেখব। সায়ান বিলিকে নিয়ে বারান্দায় গিয়ে বসলো।
পড়ন্ত বিকেলে রোদ বেলির মুখে এসে পড়ছে। সায়ান বেলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। বেলি বুঝতে পারলো সায়ান ওকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে রেখেছে। এই ভালোবাসায় যেমন আদর আছে, তেমনি আছে এক ভয়ঙ্কর শাসন, যা থেকে পালানোর জন্য কোনো পথ বেলির জানা নেই। সন্ধে ঘনিয়ে আসতেই আকাশটা কালো হয়ে এলো। বারান্দায় বসে কফি খেতে খেতে সায়ান এক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে আছে। ওর চোখে এক অদ্ভুত তৃপ্তি, যেন নিজের সবচেয়ে প্রিয় দামি খেলনাটা সে মনের মতন করে সাজিয়ে রাখছে। সায়ান বেলির থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, কি ভাবছিস বেলি? ইউনিভার্সিটি যেতে না পারার কষ্ট? বেলি চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। সায়ান ওর নীরবতা দেখে একটু গম্ভীর হয়ে গেল। হাতের মুঠো জোর বাড়ল। আমার দিকে তাকিয়ে কথা বল বেলি। আমি যখন সামনে থাকি তখন তোর সমস্ত মনোযোগ শুধু আমার উপর থাকা উচিত, বুঝলি? বেলি ভয়ে চোখ তুলে তাকালো। না সায়ান ভাই, কিছু ভাবছি না। সায়ান মুচকি হাসলো। গুড। শোন, কাল থেকে তোর জন্য একজন টিউটর আসবে। সে তোকে বাড়িতেই পড়াবে। তোর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যা কিছু দরকার আমি এনে দেব। বেলি অস্পষ্ট স্বরে বলল, কিন্তু আমার ফ্রেন্ডরা যদি কল দেয়, হ্যারি যদি জানতে চায় আমি কেন আসছি না? হ্যারি নামটা শুনতেই সায়ানের চোয়াল আরো শক্ত হয়ে গেল। ঝট করে বিলিকে নিজের গায়ের কাছে টেনে নিল। আবার ওই ছেলের নাম নিচ্ছিস? তোর সাহস তো কম না বেলি। কাল রাতের শিক্ষা কি যথেষ্ট ছিল না? সায়ানের নিঃশ্বাস বেলির কপালে আছড়ে পড়ছে। বেলির কানের লতিতে দাঁত দিয়ে সামান্য চেপে ধরে ফিসফিস করে বলল, ওই ছেলের চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি, আর যদি কখনো ওর নাম তোর মুখে শুনি তবে তোর ওই ঠোঁট দুটো আমি কামড়ে রক্তাক্ত করে দেব, মনে থাকে যেন। বেলি ভয়ে সায়ানের শার্ট খামচে ধরে। সায়ান এবার বেলিকে পাজা কোলে করে তুলে নিয়ে ঘরের ভেতরে এলো। বিছানায় বেলিকে শুইয়ে দিয়ে সে নিজেও ওর ওপর ঝুঁকে পড়ল। সায়ানের হাতের আঙুলগুলো বেলির গলার কালচে নীল দাগগুলোর ওপর স্লাইড করতে লাগলো। জানিস বেলি, এই দাগগুলো দেখলে আমার খুব শান্তি লাগে। আজ রাতেও কি তুই আমাকে একটু রাগিয়ে দিবি, নাকি লক্ষ্মী মেয়ের মতো আমার সব কথা মেনে নিবি? বেলি ডুকরে কেঁদে উঠে বলল, আমি আপনার সব কথা শুনবো সায়ান ভাই, প্লিজ আর কালকের মতো করবেন না। সায়ান বেলির চোখের জল নিজের ঠোঁট দিয়ে মুছে নিল। পাগলি, তুই আমার কথা শুনলে তো আমি তোকে মাথায় করে রাখি, কারণ তুই আমার জান, আর আমার জানের উপর অন্য কারো ছায়া পড়াও আমি সহ্য করি না। রাতের নিস্তব্ধতায় সায়ান আবার বেলিকে নিজের বাহুডোরে পিষে ফেলল। যত রাত গভীর হচ্ছে সায়ানের উন্মাদনা যেন পাল্লা দিয়ে বাড়ছে। তুই আমার নেশা হয়ে গেছিস বেলি। যতবার তোকে দেখি ততবার মনে হয় তোকে নিজের ভিতরে গেঁথে রাখি, যাতে পৃথিবীর কেউ তোকে দেখতে না পায়। সায়ান বেলির গলার পুরনো কামড়ের দাগটার ওপর আবার আলতো করে নিজের দাঁত ছোঁয়ালো। বেলি ব্যথায় শিউরে উঠতেই সায়ান ওকে আরো শক্ত করে জাপটে ধরল। কি হলো বেলি, কাঁপছিস কেন? আমি তো এখন তোকে আঘাত করছি না, শুধু আদর করছি। নাকি অন্য কারোর কথা মনে পড়ছে, ওই হ্যারির কথা? বেলি ভয়ে মাথা নেড়ে বলল, না সায়ান ভাই, কারোর কথা মনে পড়ছে না, আমি শুধু আপনার। সায়ান হাসল, এক ভয়ঙ্কর তৃপ্তির হাসি। সে বেলির হাত দুইটা তুলে নিজের গলার ওপর রাখলো। হ্যাঁ বেলি, তুই শুধু আমার। বেলি শুধু অঝরে চোখের জল ফেলছে। সায়ান ওর চোখের জলগুলো নিজের জিভ দিয়ে চেটে নিল। তুই আমার খাঁচায় বন্দি সেই পাখি যে শুধু আমার জন্যই গান গাইবে। সায়ান বেলিকে নিজের অধিকারে নতুন নতুন চিহ্ন এঁকে দিতে লাগলো। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত সায়ান বেলিকে এক মুহূর্তের জন্য রেহাই দিল না। সকালে যখন বেলির ঘুম ভাঙলো, দেখলো সায়ান তখনও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সায়ান ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, গুড মর্নিং বেলি। সায়ান বিছানায় উঠে বসলো। ওর সুগঠিত পিঠের ওপর ভোরের আলো এসে পড়ে এক অদ্ভুত আভা তৈরি করেছে। সায়ান বেডরুমের পর্দাগুলো এক ঝটকায় পুরোপুরি সরিয়ে দিল। বিছানায় এক হাঁটু গেড়ে বসে বেলির হাতটা সরিয়ে দিয়ে ওর চিবুকটা শক্ত করে ধরল। উঠে হাত মুখ ধুয়ে নে, আমি রান্নাঘরে যাচ্ছি। আজ তোকে নিজের হাতে নাস্তা খাইয়ে দেব, কিন্তু তার আগে কাল রাতের ড্রেসটা পাল্টে নে। সায়ান ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বেলি উঠে বাথরুমে গেল। আয়নায় নিজেকে দেখে ওর নিজেরই ঘৃণা লাগলো। গলার নিচের লালচে কামড়ের দাগগুলো এখন আরো গাঢ় নীল হয়ে গেছে। সায়ান যেন ওর শরীরে নিজের মালিকানায় এক একটা সিলমোহর মেরে দিয়েছে। 10 মিনিট পর
বেলি নীল কামিজ পরে ড্রয়িং রুমে এলো। দেখলো সায়ান ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে। টেবিলে টোস্ট, ডিম আর ফলের রস সাজানো। সায়ান বেলির দিকে তাকিয়ে এক চিলতে হাসলো। সেই হাসি যেটা দেখে বেলি সবসময় ভয় পায় এখন। এখানে এসে বস। সায়ান নিজের পাশের চেয়ারটা দেখিয়ে দিয়ে বলল। বেলি বসতেই সায়ান এক টুকরো টোস্ট ছিঁড়ে বেলির মুখে ধরল। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। বেলি যান্ত্রিকভাবে চিবোতে লাগলো। সায়ান ওর স্যুটটা পরে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার ঘুরে তাকিয়ে বলল, আমি তোকে ভালোবাসি রে বেলি, তাই তোকে আগলে রাখি, সাবধানে থাকিস আমার চোখের মনি হয়ে। দরজায় তালা পড়া শব্দটা বেলির কানে যেন ফাঁসির মঞ্চের শব্দের মতন শোনালো। ইংল্যান্ডের এক শান্ত সৌন্দর্যে ভরা শহর দুরহান। তবুও শহরটার প্রতিটা কোনায় কোনায় এক এক অন্যরকম মোহ লুকিয়ে আছে। এই শহরেই নতুনভাবে শুরু হয় সায়ান আর বেলির গল্প। বেলি নিজের মেধা আর পরিশ্রমে এই শহরের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। অফার লেটারটা হাতে পাওয়ার পর বেলির চোখে ছিল স্বপ্নের ঝিলিক। অন্যদিকে সায়ানও নিজের অফিসের কাজ এখান থেকে শিফট করে নেয়। সায়ান এখন অফিসে, কিন্তু তার সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকই দেয়ালে সেটে আছে অদৃশ্য এক প্রহরীর মতো। বেলি ল্যাপটপ খুলল, ইউনিভার্সিটি থেকে আসা মেইলগুলো দেখলো। ওর খুব ইচ্ছে করছিল একবার সবাইকে টেক্সট করে বলতে যে ও আর আসতে পারবে না, কিন্তু সায়ানের হিংস্র হুমকি ওর আঙুলগুলোকে থামিয়ে দেয়। সায়ানের প্রেমের বিষাক্ত ছোবল ও একবার খেয়েছে, দ্বিতীয়বার সেই ঝুঁকি নেওয়ার সাহস ওর নেই। বিকেলবেলা টিউটার এলো, মধ্যবয়স্ক একজন ব্রিটিশ ভদ্রমহিলা। সায়ান আগে থেকেই সব ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। সন্ধ্যায় সায়ান যখন ফিরল, তার হাতে একটা ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে একটা প্যাকেট চকলেট। সারাদিন কি করলি বেলি? টিউটর কি পড়ালো? বেলি নিচু স্বরে উত্তর দিল। যা পড়ার তাই, আর সিসিটিভিতে তো আপনি দেখেছেনই। সায়ান হাসলো। সায়ান বেলিকে নিয়ে ডাইনিং টেবিলে বসালো, চকলেটটা ওর সামনে রেখে বলল,